আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আচ্ছা, কেমন হয় যদি একটা ম্যাথ করে গিয়ে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতে 4 মার্কের অ্যান্সার করতে পারো? তো আজকে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে এমন একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেই ম্যাথটা প্রতি বছরে প্রায় প্রত্যেকটা বোর্ডে তোমার এখান থেকে কোশ্চেন করে। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথটা দেখে ফেলি ঝটপট। এখান থেকে তুমি যদি এটা করে যেতে পারো তাহলে তুমি 4 মার্কসের অ্যান্সার করতে পারো, যদি এখান থেকে আসে। এইটা না আসলেও তোমার এই নিয়মের মধ্যেই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো কি বলছে ম্যাথটা। এবিসিডি 4টা বিন্দু দেওয়া আছে। এখন বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে, এটা খেয়াল করে দেখো এখানে কি বলছে। এবিসিডি চতুর্ভুজের কোন অংশ, মানে যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ক্ষেত্রফল আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা কি ছিল, বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করে তারপরে আমরা অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ওটা একটু লং প্রসেস, আমরা ওইটার মাধ্যমে করব না। আমরা যদি কোনো একটা ক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, তাইলে যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানি, ওইটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো এখন আমাদের বলছে কি, পুরাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেনি, কিন্তু যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে সেইটার ক্ষেত্রফল। আচ্ছা, এখন যদি আমি একটা আনুমানিক চিত্র আঁকাইতে যাই তাহলে কেমন হবে একটু খেয়াল করে দেখো তো। এখন আমরা জানি কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি অঙ্কন করি, একটা আনুমানিক আমরা চিত্র নিয়ে নেব। ঠিক আছে, এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই বিন্দু কত 4,0 না, তাইলে এটা মূল বিন্দু। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে তোমার 40, এই বিন্দু 4,0। তারপরে বি বিন্দু 0,3, তাহলে এক্স অক্ষ বরাবর 0 ঘর, মানে মূল বিন্দুতেই, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, তার মানে উপরের দিকে এইখানে এটা হলো আমাদের বি বিন্দু 0,3। ঠিক আছে, তারপরে দেখো তো সি বিন্দু -3 -4, তাহলে দেখো -3 তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব 3 ঘর, আর -4 তার মানে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাব 4 ঘর। ঠিক আছে, তাহলে এটা সি -3, -4, বুঝতে পারছো? আর একটা কি 4, -5, তাইলে এক্স অক্ষ বরাবর 4 ঘর যাব আমরা, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাব কত ঘর, -5, তার মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক ঘর বরাবর যাবো আমরা 5 ঘর। বুঝতে পারছো? এই যে দেখো তো, এবার আমাদের কি এখানে একটা চতুর্ভুজ তৈরি করছে না, 4টা বিন্দু দেওয়া আছে। 4টা বিন্দু দ্বারা আমি এইখানে, এইটা একটা, আচ্ছা এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল ডি, 4, -5। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কেমন হবে বলো তো এইটা। এই যে এটা একটা পেলাম, তারপরে এই যে এখানে একটা বিন্দু ছিল, অর্থাৎ এটা যদি যোগ করতাম, এটা যোগ, আর এটা যোগ। দেখো এখানে একটা চতুর্ভুজ পাইছি আমরা, কিন্তু কোশ্চেনে বলছে কি যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, অর্থাৎ পুরাটার ক্ষেত্রফল না। চতুর্থ চতুর্ভাগ কোনটা বলো তো ভাইয়া? এইটা আমাদের চতুর্থ চতুর্ভাগ না? এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তোমার চতুর্থ চতুর্ভাগে এবার আমাদের কি, যে অংশটা আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে কোন অংশটা আছে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। চতুর্থ চতুর্ভাগে এই যে এই অংশটুকু না, এই অংশটুকু, এই যে নীল রং দিয়ে আমি যেটা দেখাচ্ছি, এই অংশটুকু কি আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। তাইলে আমাদের এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমরা সবগুলোর শীর্ষবিন্দু, যেই ক্ষেত্রটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবো, ওটা যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমি সহজেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমি এই যে একটা শীর্ষ, দুইটা শীর্ষ, 3টা শীর্ষ কিন্তু জানি অলরেডি। আমি কিন্তু 2টা শীর্ষ জানি না। একটা কি মূলবিন্দু, মূলবিন্দুর শীর্ষ কত 0, 0 না বলো তো ভাইয়া? মূলবিন্দুর শীর্ষ কত 0, 0, এটা তো আমরা জানি এমনিতেই। তাইলে আমাদের দেখো তো, এইখানে এই যে সিডি রেখাটা আমার ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটার এখন আমাদের কি নির্ণয় করতে হবে, স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এই স্থানাঙ্কটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন আমি এখান থেকে ধরে নিব যে এখানে সিডি রেখাকে, এই যে ওয়াই অক্ষটা কি, আমি ধরলাম এখানে যে সিডি রেখাকে ওয়াই অক্ষটা এম বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, চতুর্ভুজ ও এ ডি এম, এটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, অথবা আগে যদি আমরা এটার স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে এই যে এই স্থানাঙ্কটা নির্ণয় করতে চাইলে আমাদের আগে কি করতে হবে বলো তো ভাইয়া? সিডি রেখা সরলরেখার সমীকরণ বের করতে হবে আমাদের। সরলরেখার সমীকরণে আমরা জানি কি, ওয়াই অক্ষের উপরে ভুজের মান কত হয়, 0 হয়। তাহলে আমরা এক্স এর মানটা 0 বসাই দেবো। ভুজ মানে কত, এক্স এর মানটা 0 বসাই দিলে আমি কি ওই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমি এখানে লিখি, ধরি সিডি রেখাকে ওয়াই অক্ষ
এম বিন্দুতে। আচ্ছা এম বিন্দুটা আমরা একটা ধরে নিই, এম বিন্দুটা আমি এখানে ধরলাম এ বি ধরে নিলাম, ঠিক আছে? অর্থাৎ আমি এর মান আর বি এর মানটা নির্ণয় করলে হয়ে যাবে। অথবা তুমি x1 y1 এভাবেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যেহেতু এক্স ওয়াই দিয়ে করি, আমরা এক্স ওয়াই এটাই ধরি, তাহলে x1 y1 বিন্দুতে ছেদ করে। তাইলে এখন আমাদের টার্গেট x1 এর মান আর y1 এর মান নির্ণয় করা। তাহলে আমি এখান থেকে কী করতে পারি একটু খেয়াল করে দেখো তো। ফার্স্টে আমি সিডি সরলরেখার সমীকরণটা নির্ণয় করি। তাহলে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণটা কী হবে বলো তো ভাইয়া? আচ্ছা তার আগে একটু বলো, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি? মনে করো তুমি এখানে একটা বিন্দু জানো x1 y1, এখানে আর একটা বিন্দু জানো তোমার x2 y2, এই দুইটার যদি আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা এখন যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে না? একটু খেয়াল করে দেখো, আমাদের সিডি, তাহলে এইটাকে আমি x1 y1 যদি ধরে নিই আর এটাকে যদি আমি x2 y2 ধরে নিই, তাহলে আমাদের এই সূত্রে যদি মানটা বসাই দিই তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব না? দেখো তো আমি মানটা যদি বসাই তাহলে কি হবে দেখো, x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 মানে কত বলো ভাইয়া? x1 y1, সি কে আমরা x1 y1 ধরে নিলাম, ডি কে x2 y2 ধরে নিলাম, তাহলে সি x মাইনাস x1, এই যে x1 এর মান কত? -3, ঠিক আছে, চিহ্ন ভুল করা যাবে না, ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাহলে x1 এর মান কত? -3, x2 এর মান কত? 4, তাহলে -3 তারপরে -4, বুঝতে পারছো? ইজ ইকুয়ালস টু y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 এর মান কত ভাই একটু খেয়াল করে দেখো তো, -4 না, তাহলে -4, বুঝতে পারছো? তারপরে ডিভাইডেড বাই y1 মাইনাস y1 এর মান কত? -4 মাইনাস y2, দেখো এই যে আমরা সূত্রের মাইনাস আর y2 এর সামনেও আবার মাইনাস আছে, তাহলে -5। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে দেখো তো আমি এখান থেকে কী করতে পারি যদি ক্যালকুলেট করি, তাহলে উপরে থাকে x প্লাস 3, নিচে -7 ইজ ইকুয়ালস টু y প্লাস 4 ডিভাইডেড বাই কত? -4, আর এখানে কত? +5, তাই না? তাহলে +5 আর -4 কত? নিচে 1 চলে আসে, 5 থেকে 4 বাদ দিলে কত? 1। এবার আমি এখান থেকে লিখতে পারবো না, যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি পাবো আমি? x প্লাস 3 1 এর সাথে গুণ হয়ে গেলে x প্লাস 3 ইজ ইকুয়ালস টু -7 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে? -7y, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 সাথে 28। এবার সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে কি পাবো? x প্লাস 3 -7y এ পাশে +7y, -28 এ পাশে কত? +28 ইজ ইকুয়ালস টু 0। এখন আমি এখান থেকে লিখতে পারবো x প্লাস 7y, আচ্ছা +28, তারপরে এখানে কত? +3, কত? +31 ইকুয়ালস টু 0। তাইলে দেখো আমরা সিডি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা কি জানি বলো তো? আমরা কি জানি, যদি y অক্ষের উপরে, দেখো এটা x অক্ষ আর এটা আমাদের কি ধরো y অক্ষ, এটা y, নিচেরটা y প্রাইম। আমরা কি জানি বলো তো? x অক্ষের উপরে y এর মান অর্থাৎ কোটির মান 0, তাহলে x অক্ষের উপরে y এর মান অর্থাৎ কোটির মান 0, তাহলে y ইজ ইকুয়ালস টু 0। আবার y অক্ষের উপরে ভুজের মান 0 অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমাদের m বিন্দুটা যে নির্ণয় করতে বলছে, এই m বিন্দুটা কোথায় অবস্থিত? y অক্ষের উপরে অবস্থিত না? m বিন্দুটা y অক্ষের উপরে অবস্থিত। যদি m বিন্দুটা y অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে আমরা যদি এটার স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা এটার ওই ভুজের মানটা জানি না আগে থেকেই। ভুজের মান কত জানি? x এর মান কত? 0, অর্থাৎ y অক্ষের উপরে যতগুলা x এর মান পাবো সবগুলাই কি হবে? 0 হবে, অর্থাৎ আমাদের ভুজের মানটা কত হবে? 0 হবে। তাইলে আমরা এখানে আমাদের x1 এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, কত? 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? যে আমরা জানি y অক্ষের উপরে কোনো বিন্দুর ভুজ ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ অতএব আমি এখান থেকে কি বলতে পারবো? এখানে লিখি,
অতএব এখানে আমি x1 এর মান কত বলতে পারবো, এটার স্থানাঙ্ক কত x1 y1 ধরে নিয়েছি না, তাহলে x1 ইকুয়ালস টু কি বলতে পারবো আমি 0 বলতে পারবো। এইবার দেখো x1 ইকুয়ালস টু 0, আমার মান নির্ণয় করতে হবে কিসের মান, y1 এর মান। এবার যদি আমি x1 এর মানটা এই যে সমীকরণে বসাই দিই, অর্থাৎ এই বিন্দুটা আমাদের কি করবে বলো তো, এই সরল রেখাটাকে সিদ্ধ করবে না। কোনো একটা বিন্দু যদি কোনো সরল রেখার উপরে অবস্থিত থাকে তাহলে ওই বিন্দুটা ওই সরল রেখাটাকে সিদ্ধ করে, বুঝতে পারছো? আমি উপরেরটিকে একটু মিশাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেরটুকু একটু মিশাই দিলাম। এবার তাহলে আমি কি বলতে পারবো একটু খেয়াল করো তো ভাইয়া, x1 এর মান কত পেলাম আমরা, 0 পেলাম। অতএব এম এ x1 এর মান কত, 0 পেয়ে গেছি, আমরা 0 বসাই দিলাম। আর y1 এর মান তো পাইনি, আমি ওখানে y1 লিখলাম। তাইলে m0, y1 বিন্দুটি সিডি সরল রেখাকে সিদ্ধ করে, তাই তো? সিডি সরল রেখাকে সিদ্ধ করে। যদি কোনো একটা সরল রেখাকে কোনো একটা বিন্দু সিদ্ধ করে তাহলে আমরা ওই বিন্দুটা এক্সের পরিবর্তে, যে ভুজের পরিবর্তে ভুজের মান বসাই দেবো, কোটির পরিবর্তে কোটির মান বসাই দেবো। অতএব যদি এটা সিদ্ধ করে তাহলে আমি এক্সের জায়গাতে কত বসাবো, 0 বসাবো, বসাই দিলাম। প্লাস দেখো এই যে সমীকরণ কিন্তু এইটা, ঠিক আছে? সমীকরণ কিন্তু এইটা ভাইয়া। এবার এক্সের পরিবর্তে আমি কত বসাবো, 0 বসাবো, বসাই দিলাম। প্লাস 7y, প্লাস 7 y এর পরিবর্তে কত আছে এখানে ভাইয়া বলো তো, y1 না? তাহলে y এর পরিবর্তে বসাই দিলাম y1 প্লাস 31 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি ইজিলি কি y এর মানটা পেয়ে যাবো না? তাহলে কি পাবো আমি, 7y1 ইজ ইকুয়ালস টু প্লাস 31, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 31। তারপরে অতএব y1 ইজ ইকুয়ালস টু কি পেলাম আমি, মাইনাস 31 ডিভাইডেড বাই যে 7 এর পাশে গুণ ছিল এর পাশে যে হয়ে গেল ভাগ, বুঝতে পারছো? তাহলে দেখো তো আমাদের বিন্দুটা পেয়ে গেলাম না, আমাদের বিন্দুটা কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব এম বিন্দুর স্থানাঙ্ক কি হবে, অতএব এম বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো ভাইয়া, ইজ ইকুয়ালস টু ভুজের মান 0, কোটির মান কত, মাইনাস 31 ডিভাইডেড বাই 7, তাই না? মাইনাস 31 ডিভাইডেড বাই 7। এতটুকু আশা করি বুঝতে পারছো। তাইলে এই চিত্রটা আমি এত কিছু আর লাগছে না, আমি এতটুকু একটু মিশাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, মিশানো লাগবে না, আমি এইদিকে একটু ইয়া করি। তাহলে বিন্দুটি একটু মনে রাখো কত, 0, মাইনাস 31 বাই 7। আচ্ছা, এখন আমি এটুকু একটু মিশাই দিলাম। হ্যাঁ, এবার আমাদের মেন কাজ, আমরা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এবার আমাদের কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা থেকে আমাদের যতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ওটা একটু আমি সাইডে আঁকাইলাম একটু, ঠিক আছে? দেখো তো ক্ষেত্রটা এমন ছিল না, এই যে এইটা, তারপরে হচ্ছে দেখি এমন টাইপের কিছু একটা ছিল না? এটা কি ছিল, এ 4,0, এটা কত ছিল, ও 0,0, এটা কত, এম পেলাম আমরা কত, 0, মাইনাস 31 ডিভাইডেড বাই 7, এটা কি ডি 4, মাইনাস 5। তাইলে আমরা যেটার ক্ষেত্রফল নির্ণয় করতে বসে ওটার 4টা শীর্ষবিন্দু পেয়ে গেছি। এবার আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যে অতএব ও এ ডি এম ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ। আচ্ছা, যারা সূত্রটা জানো না তাদের জন্য আমি একটু লিখে দেই সূত্রটা, একটু খেয়াল করে দেখো তোমরা একটু। কোনো যদি একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বললো, তাহলে তুমি এটা কিভাবে নির্ণয় করতে পারবা, একটু খেয়াল করে দেখো, আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমি একটু মিশাই দিলাম এগুলো। হ্যাঁ, এগুলো তো আর লাগছে না, এই যে এই অংশটাতে একটু খেয়াল করো। এখন মনে করো এখানে একটা যে কোনো একটা ক্ষেত্র দেওয়া আছে, এটা তোমার হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন তুমি 4টা শীর্ষবিন্দু জানো, এটা এ x1, y1, এটা হচ্ছে যে বি x2, y2, এটা সি x3, y3, এটা ডি x4, y4। তুমি এটার ক্ষেত্রফল যখন নির্ণয় করতে চাবা তখন তুমি যে কোনো বিন্দু থেকে বসানো শুরু করতে পারো, ঠিক আছে? আমি যদি এই বিন্দু থেকে বসানো শুরু করি তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কী হবে, হাফ, তারপরে মডুলাস। দেখো মডুলাস দিলাম। এবার তুমি হচ্ছে যে ইয়াটা বসাও, এই যে আমি এই বিন্দু থেকে বসানো শুরু করলে x1, y1। এবার তোমাকে কী করতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাইতে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাই তাহলে এই বিন্দু বসলাম, তারপরে কি বি বিন্দু x2,
y2, তারপরে c বিন্দু x3 y3, তারপরে d বিন্দু কত x4 y4। এবার তুমি লাস্টে কি লিখবা, যেই বিন্দু থেকে তুমি শুরু করছো ওটা আবার তোমাকে লাস্টে লিখতে হবে, অর্থাৎ x1 y1, তুমি যেটা দ্বারা শুরু করবা ওটা লাস্টে লিখতে হবে। তারপরে এখানে যে এককটা থাকবে বর্গ একক আকারে ওটা বসাই দিবা, বুঝতে পারছো? এবার তুমি নিচেরটা কীভাবে হিসাব করবা, হাফ মডুলাস। এবার দেখো তোমাকে ফার্স্টে কী করতে হবে, কর্ণ বরাবর গুণ করতে হবে, কোনাকুনি বরাবর। x1 এর সাথে y2 গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। দেখো তুমি তখন উপর থেকে নিচের দিকে এভাবে গুণ করতে করতে আসবা, ওগুলা তোমার ফার্স্টে তুমি একটা ব্র্যাকেটে যোগ আকারে লিখবা। এই যে এখানে তুমি ব্র্যাকেটে তুমি কি করলা, এই যে এগুলা তুমি যতগুলা গুণ করছো x1 y2, তারপরে কি x2 y3, x3 y4, x4 y1, আশা করি তুমি এগুলো জানো, ঠিক আছে? এগুলো এখানে কি লিখবা, তুমি গুণ আকারে কি লিখবা, মাঝখানে কি দিবা, যোগ চিহ্ন দিবা, যে চিহ্নটা আসে ওটাই দিবা। এই মানের উপর ভিতরে প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে, তুমি এখানে ওটা বসালা। তারপরে কি এখানে সূত্রের একটা মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস দেওয়ার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করে সূত্রের মাইনাস দিলাম, দেওয়ার পরে এবার তুমি কি এই যে নিচ থেকে উপর দিকে বরাবর তুমি গুণ করবা, গুণ করার পরে এগুলো আবার কি তুমি হচ্ছে যে যোগ আকারে লিখবা সবগুলা, ঠিক আছে? সূত্রের ইয়াতে তোমার মানের ভিত্তিতে এখানে মাইনাস আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এবার তাহলে আমি যদি মানটা বসাই একটু ক্যালকুলেট করে এখানে ম্যাথটা করি, তাহলে কী হবে বলো তো? ত্রিভুজ OADM এর ক্ষেত্রফল চতুর্ভুজের। তাহলে ফার্স্টে আমি দেখো মূল বিন্দু যখনই দেওয়া থাকবে তোমরা চেষ্টা করো মূল বিন্দু থেকে বসানোর। মূল বিন্দু কত, 0 0, এটা বসানোর সুবিধাকে একটু পরে দেখাচ্ছি। 0 0, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এইদিকে, তাই না? অর্থাৎ আমাদের এই দিক বরাবর নিতে হবে, তাই না? তাহলে এবার যদি আমি বসাই 0 0, ওটার পরে কোনটা বসে, m না, 0 মাইনাস 31 ডিভাইডেড বাই 7, তারপরে 4 মাইনাস 5, 4 মাইনাস 5, 4 0 4 0। এবার আমি যেই বিন্দু থেকে বসানো শুরু করছিলাম ওই বিন্দুতে আবার শেষ করতে হবে, অর্থাৎ 0 0, এত বর্গ একক, বুঝতে পারছো? দেখো আমি 0 0 বসালাম কিসের জন্য, অধিকাংশ গুণফলই 0 চলে আসবে, তোমার ক্যালকুলেট করতে ইজি হবে, ঠিক আছে? তাহলে হাফ হাফের মতন থাকলো মডুলাস। এবার দেখো 0-র সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কত চলে আসবে, 0 চলে আসবে না, ব্র্যাকেট ইউজ করলাম 0, তারপরে সূত্রের প্লাস 0-র সাথে যদি আমি -5 গুণ করি কত চলে আসবে, আবার 0 চলে আসবে। 4-এর সাথে যদি আমি 0 গুণ করি তাও 0 চলে আসবে। 4-এর সাথে আবার যদি আমি 0 গুণ করি এখানে কত চলে আসবে, আবার আমার 0 চলে আসলো, ঠিক আছে? এবার সূত্রের মাইনাস, এবার দেখো তো 0-র সাথে যদি আমি আবার 0 গুণ করি উপর থেকে আমি নিচ বরাবর, ঠিক আছে? তাহলে 0, এবার -5-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত চলে আসবে বলো তো, আবার হচ্ছে যে কত, -20, তারপরে এবার -31-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত চলে আসবে, আচ্ছা এটার সাথে যদি আমি গুণ করি তাহলে কত আসে, 31 গুণিত 4, 124, তাহলে 124 আর নিচে কত ছিল 7 ডিভাইডেড বাই 7। তারপরে আবার 0-এর সাথে 0 গুণ করলে কত চলে আসবে, আবার 0 চলে আসছে আমার, তাই না? আচ্ছা, অর্থাৎ আমাদের কিন্তু এটা বসানো শেষ। আমি একটু এগুলো মিশাই দিলাম, এগুলোর আর প্রয়োজন নাই, বুঝতে পারছো তো নাকি? এবার তুমি কি, আমি আবার মডুলাস দিয়ে দিলাম। মডুলাস কী কারণে দেয় আসলে, মডুলাস দেয় এই কারণে তোমার ক্ষেত্রফলের মানটা আমরা কি ঋণাত্মক হয় না, এই মাঝখানের মানটা কি ঋণাত্মক আসতে পারে, কিন্তু আমরা ঋণাত্মক মানটা নেব না, তার জন্য আমরা এখানে মডুলাস দিয়েছি, ঠিক আছে? তাহলে হাফ, একটু দেখো তো এগুলো সব 0, এগুলোর তার মানে কোনো কাজ নেই। এবার মাইনাসে মাইনাসে প্লাস, +20, মাইনাসে প্লাস 124 ডিভাইডেড বাই কত, 7, বুঝতে পারছো? এবার তুমি কি করতে পারো, এই জায়গাতে এখানে আর মডুলাস দিলাম না, কারণ আমার দুইটা মানে কি হয়ে গেছে, পজিটিভ মান চলে আসছে, ঠিক আছে? তাইলে হাফ ইন্টু, এবার কি করতে পারি একটু খেয়াল করে দেখো তো, এটা আমি মাঝখানে লসাগু নিতে পারি না, লসাগু কত, 7, 7-এর সাথে এটা গুণ করলে কত, 7 × 14, 140 প্লাস 124, বুঝতে পারছো? তাইলে হাফ ইন্টু 140 আর 124 কত আসে, 140 আর 124 আসবে 264, ঠিক আছে? এটা আসবে 264, তাহলে 264 ডিভাইডেড বাই 7, ঠিক আছে? এবার তুমি যদি এখানে কাটাকাটি করো, ক্যালকুলেট করলে অ্যান্সারটা পাবা 132/7, 132 ডিভাইডেড বাই 7, এত কী হবে একক, এখানে যেহেতু কোনো একক দেওয়া নাই অর্থাৎ বর্গ একক। তো
তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, আর যদি তোমরা নতুন কোনো টপিকের ভিডিও চাও তাও কমেন্টে জানাবা, আমি সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।